আরও 18,500 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের উন্নত জীবন নিশ্চিতের অঙ্গীকার। নেপাল থেকে দৈনিক 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত। ইউনিট প্রতি খরচ 8 টাকা 17 পয়সা। এমপি আজিম হত্যার মোটিভ স্পষ্ট নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্টেবল কাউসার মানসিক ভারসাম্যহীন জানালেন আইজিপি। এবং বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কানাডা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তীরে তরি ডুবালো বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। প্রতিটি মানুষকে উন্নত জীবন নিশ্চিতের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আর কোনো মতেই পিছিয়ে থাকবে না। সকালে ভার্চুয়াল মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে 18,500 ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরকেও সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। দারিদ্র দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। সরকারের ধারাবাহিক 3 মেয়াদে যার হার 41 থেকে 20% নেমেছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনা হচ্ছে ভূমি ও গৃহহীন মানুষকে। মুজিববর্ষ উপলক্ষে জলবায়ু উদ্বাস্তু সহ নানাভাবে নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের কর্মসূচি নেয় শেখ হাসিনা সরকার। ইতিমধ্যে স্থায়ী ঘর পেয়েছে 2,63,000 পরিবারের 13 লক্ষাধিক মানুষ। মঙ্গলবার এই কর্মসূচির আওতায় আসে আরও 18,566 পরিবার। ভোলা, কক্সবাজার ও লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, যার সুফলও মিলছে। বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। ঘূর্ণিঝড় সহ যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। দেশবাসীকে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ আর কখনো ভিক্ষা করে চলবে না। আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পরে উপকারভোগীদের কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এমন সামর্থ্য ছিল না, আমি এক বান্তি তার ঘরে লাগাইতাম। এখন আপনি আমাকে একটা ঘর দিয়েছেন এবং টিউবওয়েল দিয়েছেন। এ দফায় ঘর হস্তান্তরের মাধ্যমে নতুন করে 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। সব মিলিয়ে এ সংখ্যা 58 জেলার 464 উপজেলা। ব্যবস্থাটা ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার পাওয়া ঘরের চাবি পেয়ে গেল চরকচ্ছপিয়া এই আশ্রয়ণ প্রকল্পের 150টি পরিবার। ঈদের আগে, যা তাদের জন্য এক বড় ধরনের আনন্দের উপলক্ষ। ঘর আর জমির পাশাপাশি এখানে থাকছে আরও অনেক উন্নত জীবনের ব্যবস্থাপনা। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, চরফ্যাশন, ভোলা। ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে 5 বছরের জন্য দৈনিক 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার। এজন্য প্রতি ইউনিটে খরচ পড়বে 8 টাকা 17 পয়সা। সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তি অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ আমদানির বিষয়ে গত বছরের মে মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যে চুক্তি হয়। সে অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে 24 এবং অন্য একটি কেন্দ্র থেকে 16 মেগাওয়াট বিদ্যুৎ আসবে বাংলাদেশের ভেড়ামারা জাতীয় গ্রিডে। নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নিমিত্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে 40 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় 5 বছরের জন্য ত্রিপক্ষীয় চুক্তি। কারণ বিদ্যুৎটা নেপালের আসবে, ভারত হয়ে বাংলাদেশে আসবে। প্রতি বছরে আনুমানিক 130 কোটি টাকা হিসেবে 5 বছরে মোট প্রাপ্যলিত মূল্য ধরা হয়েছে 650 কোটি টাকার মতো। ঝিনাইদহ এলাকাটি সন্ত্রাসপ্রবণ হয় এমপি আজিম হত্যার মোটিভ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই বাহিনীর জনবল বাড়াতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।
আর আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন জানান, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ থাকলেও ডাক্তার সুস্থতা সার্টিফিকেট দেয় ডিউটিতে রাখা হয়েছিল। এমদাদুল হক খানের রিপোর্ট। হাইওয়ে পুলিশের 49 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। ৬,০০০ জনবলের একটি প্রস্তাব সহ আমাদের হাইওয়ে পুলিশের জনবল বৃদ্ধির একটি প্রস্তাব কিন্তু সরকারের বিবেচনাধীন রয়েছে। চাঁদাবাজি নিয়ে পরিবহন শ্রমিক নেতার ক্ষোভের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নির্মূলে দরকার সবার সহযোগিতা। যখনই চাঁদাবাজির কথা আসে তখনই বলেছে পুলিশ কন্ট্রোল করেন না কেন। চাঁদাবাজির তো অনেক কারণ আছে। এইখানে শুধু চাঁদাবাজির ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত, সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মোটিভ এখনো অজানা। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। এ সময় অন্য এক প্রশ্নে আইজিপি সাংবাদিকদের বলেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিল, তবে চিকিৎসক ডিউটির জন্য উপযোগী ঘোষণা করায় তাকে ডিউটিতে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকব। পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ চলছে বলেও জানান পুলিশ প্রধান। আমাদের নজরে আসে প্রত্যেকটা বিষয়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফবি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত তাগিদ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মাথাপিছু বরাদ্দ বাড়ানোর। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে জাহিদ সবুজের রিপোর্ট। ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি। এতে সাবেক এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নতুন করদাতা সৃষ্টিতে বাধা তৈরি করবে। এনবিআর এর ভিতরে ওই খাসার ভিতরে যদি আমি যাই তাহলে আমাকে তো সবসময় প্রশ্নও করবে, আমার 25% বা 30% করও দিতে হবে। আর আমি যদি না যাই, আমি যদি এরকম ভালো থাকি, আমার তখন ধরবে। আমি যদি ওই আইনে বলল নেন 15% দিলাম, কর দিলাম, আর এই নেন, তাহলে আমার ওই সুযোগ যখন আমার থাকছে, তখন ওই নতুন করদাতা সহজে হতে চায়। শিল্পে পরিবর্তন ও রপ্তানিতে বৈচিত্র্য আনার মতো কোনো বাজেট হয়নি বলে মনে করেন আইবিএফবির সভাপতি। একজন কমিশনার ইচ্ছা করলে মানে যেভাবেই পারেন উনি যথেচ্ছা পেনাল্টি ইম্পোজ করতে পারেন। এই বৈষম্যটা শিল্পের জন্য একটা ভালো ইঙ্গিত দেয় না। এদিকে শিরডাপে বাজেট বিষয়ক সেমিনারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাথাপিছু বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। ভারতে কিন্তু দাবি উঠেছে জাতি শুমারি আমাদের সংবিধানেও আছে কিনা, অতএব আদিবাসী জনশুমারি করা দরকার, তার জন্য বাজেট দরকার। পার্বত্য ও সমতল বিবেচনায় এই জনগোষ্ঠীর বরাদ্দ বিভাজন করারও পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। আদিবাসীর জন্য যে বাজেট বরাদ্দ দিচ্ছেন, এইটা দুটো ভাগ করে দেখান, পার্বত্য এবং সমতল। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে 4 রানে হারে শান্ত হৃদয়রা। টানা 3 জয়ে প্রথম দল হিসেবে সুপার 8-এ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট।
দক্ষিণ আফ্রিকার দেয়া 114 রানের টার্গেটকে সহজ মনে হলেও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির মতো লো স্কোরিং পিচে তা যথেষ্ট কষ্টসাধ্য। 50 রান তুলতেই বাংলাদেশকে হারাতে হয় 4 উইকেট। পরে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের জুটিতে 90 রান পার করে টাইগাররা। 17 ওভার 1 বলে দলীয় 94 রানে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হন হৃদয়। রাবাদা খুব জোরালো আবেদন না করলেও আউট দিয়ে দেন আম্পায়ার। এরপর ডানহাতি প্রোটিয়া পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদুল্লাহর। আউটের আবেদন হলেও পরে রিভিউ নিয়ে প্রাণ ফিরে পান তিনি। তবে মাহমুদুল্লাহর পায়ে লেগে বলটি বাউন্ডারিতে গেলেও আইসিসির ডেড বল নিয়ম অনুযায়ী তা বাতিল হয়ে যায়, যা নিয়ে পরে আফসোস দেখা দেয় টাইগার শিবিরে। 19 ওভার 3 বলে দলীয় 106 রানের জাকের আলী আউট হবার পর জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 2 বলে 6 রান। বোলিংয়ে ছিলেন কেশব মহারাজ। পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে এইডেন মাকরামের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। শেষ বলে আসে মাত্র 1 রান, আর 4 রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ 3 ও পেসার রাবাদা নিয়েছেন 2 উইকেট। ম্যাচ সেরা হয়েছেন হেনরি ক্লাসেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের চাপে পড়ে পাওয়ার প্লেতে 23 রান তুলতেই প্রোটিয়ারা হারায় 4 উইকেট, যার 3টি শিকার করেন তানজিম হাসান সাকিব আর একটি নেন তাসকিন। পরে ক্লাসেন মিলারের জুটিতে 100 রান পার করে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের 102 রানে হেনরি ক্লাসেনকে বোল্ড করে সে জুটি ভাঙেন তাসকিন। 44 রানে ক্লাসেনের সংগ্রহ ছিল 46 রান। শেষমেশ 6 উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ হয় 113 রান। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। বাংলাদেশের হারের কারণ হিসেবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন ভক্তরা। পাপন সাকিবকে সরানো সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। দুটো লোককে দায়ী করব, এক আম্পায়ার, এটা 100% একটা যে ভুয়া ইয়া দিছিল, আউট দিয়ে 4 নষ্ট করছে, ওইখানে 4 রান। 2 নম্বর পরে আরেকটা আউট দিছে, সেটাও আউট ছিল না, ওনার ডিসিশনের কারণে আউট দেওয়া লাগছে। 2 নম্বর সাকিব আল হাসান একটা ম্যাচও ভালো খেলে না, ও এখন এমবিএস, ওর পাওয়ার আছে, ওরে পাত্তা দেয় না কেন দলের থেকে? ওর তো 2টা পাওয়ার দরকার নেই। আগে মায়ের 2000 ক্রিকেট টিম, এই ক্রিকেট টিমকে সংশোধন করতে হলে আগে বোর্ড ম্যানেজমেন্টকে সংশোধন হতে হবে। আই এম দ্য বাংলাদেশি ব্যাটসম্যান, আই ডোন্ট ওয়ান্ট টু উইন দ্য ম্যাচ, আমি জিতবো না, প্লিজ আমাকে প্রেসার করবেন না। নেক্সট ম্যাচে আমরা চাই সাকিব যেন দলে না থাকে। সাকিবের রিপ্লেসমেন্ট অনেক প্লেয়ার আছে, সাকিবকে বাদ দিতে হবে সবার আগে। They should have won the game. They should have won the game. মায়ের দোয়া কাজ করে না আজকে, মায়ের দোয়াটা কাজ করলো না। মায়ের দোয়া ক্রিকেট টিম হতে পারে না। এত ক্লোজ ম্যাচ, তারপরেও এরা কিভাবে হারে? এরা মাথায় কাজ করে না। ভালো ব্যাটিংটা করতে পারলো না, অনেক চেষ্টা করলো, মাহমুদুল্লাহ লাস্টে ছক্কা মারে, বাট পারলো না। সরকারের ঘনিষ্ঠজনদের অন্যায় সুবিধা দেওয়ার কারণেই ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 1000 কোটি টাকা ঋণ দিয়ে অনেকে স্বেচ্ছায় ঋণ খেলাপি সাজে বলেও অভিযোগ করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিজভী। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই যুবদলের সাবেক সভাপতি নীরবকে কারাগার থেকে বের হতে দেয়া হচ্ছে না। দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হওয়া ওয়াকারুজ্জামানকে 3 বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি। 1966 সালের 16 সেপ্টেম্বর শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন ওয়াকারুজ্জামান।
রান্নায় নতুন অভিজ্ঞতা যোগ করতে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে প্রকাশিত হলো দি আর্ট অফ ফাইন ডাইনিং রেসিপি বই। এতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের শেফ আসাদুজ্জামানের মজার কিছু দেশি বিদেশি রেসিপি তুলে ধরা হয়েছে, যেগুলো ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে খুব সহজে ঘরে বসেই তৈরি করা সম্ভব। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে আরও 18,500 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের উন্নত জীবন নিশ্চিতের অঙ্গীকার। নেপাল থেকে দৈনিক 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। ইউনিট প্রতি খরচ 8 টাকা 17 পয়সা। এমপি আজিম হত্যার মোটিভ স্পষ্ট নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্টেবল কাউসার মানসিক ভারসাম্যহীন জানালেন আইজিপি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কানাডা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তীরে তরি ডুবালো বাংলাদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।